সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো ডিমেনশিয়া, অর্থাৎ মানুষ যখন তার অতীত স্মৃতিকে পুনরুদ্ধার করতে অক্ষম হয়, অর্থাৎ জীবনের বিগত সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো যখন ব্যক্তি যথাযথভাবে স্মরণ করতে অক্ষম হয়ে পড়েন, তখন যে মানসিক সমস্যাটির কথা বলা হয় তা হলো ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া যারা ভুগছেন তাদেরকে কী ধরনের মনোবৈজ্ঞানিক সহযোগিতা দেওয়া যায় বা মনোবৈজ্ঞানিকভাবে কীভাবে সহযোগিতা করা যায়, আজকে আমি সে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব। এই ডিমেনশিয়া রোগের কারণ কিংবা ডিমেনশিয়া রোগ সম্পর্কে আজকের আলোচনায় আমি কিছু বলছি না। আজকে মূলত যারা ডিমেনশিয়ায় ভুগছেন, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মনোবিজ্ঞানীরা কীভাবে সহযোগিতা করার কথা বলেছেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মীরা, আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব। আমি শুরুতেই বলে নিচ্ছি, এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, অপর্যাপ্ত। তারপরেও আমি একটু আলোচনা করি যাতে আমরা একটু ধারণা নিতে পারি এই ডিমেনশিয়াতে যারা ভুগছেন তাদেরকে মনোবৈজ্ঞানিকভাবে কীভাবে সহযোগিতা করা হয়ে থাকে এবং আমাদের মধ্যে যদি কারো সমস্যা থাকে তাকে আমরা কতটুকু সহযোগিতা করতে পারি সেই বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়া। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে আমি আলোচনা করি যেটুকু আজকে উপস্থাপন করার জন্য আমি নির্বাচিত করেছি, আর এভাবেই শুরু করতে চাই। হোয়াট ইজ দ্য বেস্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ফর dementia? The most effective psychological treatments for dementia patients are cognitive stimulation therapy, cognitive behavioral therapy, যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি, এবং ভ্যালিডেশন থেরাপি। এই তিনটি থেরাপির মাধ্যমে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের মনোবৈজ্ঞানিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে আরও যা বলতে পারি, দিস থেরাপিস ক্যান হেল্প ম্যানেজ কগনিটিভ ডিক্লাইন। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ তাদের যে চিন্তার জায়গাটায় যে সমস্যা দেখা দেয়, অর্থাৎ হ্রাস পায়, ডিক্লাইন হয়, সেই জায়গাটায় তারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, ম্যানেজ করতে পারে, সেই জায়গাটায় এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সহযোগিতা করা হয়ে থাকে। ইমপ্রুভ মুড, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের তাদের যে মনোভাব বা মুড, এই জায়গাটাও উন্নত হয়। এনহ্যান্স, এবং আরও এটা গতিশীল বা সামনের দিকে নিয়ে যায়। ওভারঅল ওয়েলবিং ইন ইন্ডিভিজুয়ালস উইথ ডিমেনশিয়া, অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির সামগ্রিক কল্যাণের জায়গাটাই মূলত উন্নত বা সমৃদ্ধ হয়ে থাকে এই চিকিৎসা কৌশলগুলোর মাধ্যমে। তাছাড়া আদার হেল্পফুল ইন্টারভেনশনস, আরও যে অন্যান্য চিকিৎসা কৌশলগুলো এখানে আমরা উল্লেখ করতে পারি তা হলো রেমিনিসেন্স থেরাপি।
রেমিনিসেন্স থেরাপি মানে হলো স্মৃতিচারণ করা, অর্থাৎ অতীতের কথাগুলো ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের দ্বারা বলানো, আমরা যাকে স্মৃতিচারণ বা স্মৃতিকথা বলি। মিউজিক লিসেনিং and providing a supportive environment that addresses behavioral and psychological symptoms. অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের আচরণগত এবং মানসিক যে লক্ষণগুলো দেখা দেয় সেই জায়গাগুলোকে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হয়, অর্থাৎ অ্যাড্রেস করা হয় এবং তাদের সার্বিক কল্যাণ এবং যাতে ওই সমস্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে সক্ষমতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে এই মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বা কৌশলগুলো অবলম্বন করা হয়ে থাকে। আমরা এই আলোচনাটুকুকে যদি আরেকটু আমরা ধাপে ধাপে বলি তাহলে আমরা এভাবেই বলতে পারি। প্রথমে আমরা আলোচনা করতে পারি কগনিটিভ স্টিমুলেশন থেরাপি, যাকে সংক্ষেপে CST বলা হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো কগনিটিভ স্টিমুলেশন থেরাপি ইজ এ নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। এটি মূলত ঔষধবিহীন একটি চিকিৎসা, নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ডিজাইনড, যেটা প্রণয়ন করা হয়েছে বা নকশা করা হয়েছে ফর ইন্ডিভিজুয়ালস উইথ মাইল্ড টু মডারেট ডিমেনশিয়া। এই কগনিটিভ স্টিমুলেশন থেরাপিটা মূলত ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা মাইল্ড এবং মডারেট লেভেলের ডিমেনশিয়ায় ভুগছেন তাদের জন্য এই মনোবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিটি ডিজাইন করা হয়েছে। ইট ইনভলভস এঙ্গেজিং পার্টিসিপেন্ট ইন এ ভ্যারাইটি অফ গ্রুপ অ্যাক্টিভিটিস লাইক স্টিমুলেট কগনিটিভ ফাংশনস, লাইক যেমন মেমোরি, প্রবলেম সলভিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের এই কগনিটিভ স্টিমুলেশন থেরাপির ক্ষেত্রে আরও যা করা হয়, এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদেরকে বিভিন্ন কাজে তাদেরকে এঙ্গেজ করা হয়, জড়ানো হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্রুপ থেরাপির, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে, যা ব্যক্তির ওই চিন্তা বা জ্ঞানগত কর্মকাণ্ডগুলো ব্যক্তি যাতে পরিচালনা করতে পারেন বা করতে পারেন, যেমন মেমোরি, স্মৃতি, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ভাষাগত জ্ঞান, ভাষাগত দক্ষতার জায়গাটা যেন ব্যক্তির মধ্যে ব্যক্তি এই জায়গাগুলোতে দক্ষতা অর্জন করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই মূলত ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের এই কগনিটিভ স্টিমুলেশন থেরাপি সহায়তা নেওয়া হয়ে থাকে। তাছাড়া কগনিটিভ স্টিমুলেশন থেরাপির ক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো কগনিটিভ স্টিমুলেশন থেরাপি হ্যাজ শোন বেনিফিটস। এখানে যে সফলতাগুলো বা সুফলগুলো লক্ষ্য করা যায় তা হলো ইন ইমপ্রুভিং কগনিটিভ অ্যাবিলিটিস। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি জ্ঞানগত ক্ষমতা বা দক্ষতার জায়গাটা উন্নত হয়, কোয়ালিটি অফ লাইফ, জীবনমানের পরিবর্তন বা জীবনমানটা আরও উন্নত হয়, অ্যান্ড কস্ট এফেক্টিভনেস, এবং জীবনের ব্যয়, আমরা ব্যয়বহুল জীবন বলতে যাব যে সেই জায়গাটাও কিন্তু অর্থাৎ সাশ্রয়ী জীবনযাপন বা ব্যক্তির যে ব্যয়বহুল জীবনযাপনের অনেকটা অবসান ঘটানো সম্ভব এই কগনিটিভ স্টিমুলেশন থেরাপির মাধ্যমে। এটি হলো কগনিটিভ স্টিমুলেশন থেরাপির কাজ। আমরা এবার দ্বিতীয় ধাপে আলোচনা করতে পারি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ আমরা যাকে সংক্ষেপে CBT বলি।
এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো CBT can be helpful in the early stage of dementia. এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ CBTটা এই ডিমেনশিয়ার প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি উপকারী। টু হেল্প ইন্ডিভিজুয়ালস, এখানে ব্যক্তিকে যে জায়গাটা সহযোগিতা করা হয় অ্যাডজাস্ট, উপযোজন করতে বা খাপ খাওয়াতে, টু দ্য ডায়াগনোসিস, অর্থাৎ ওদেরকে যে মূল্যায়ন করা হয় ডায়াগনোসিসের জায়গাটা। ম্যানেজ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করার জন্য। অ্যান্ড ইমপ্রুভ ফরওয়ার্ড প্ল্যানিং, এবং আরও যাতে সামনে যে সমস্ত পরিকল্পনাগুলো দরকার, অর্থাৎ ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও যেসব পদক্ষেপগুলো বা যে সমস্ত ইন্টারভেনশনগুলোর দরকার হয় সে বিষয়ে যে পরিকল্পনা করতে হয় সেই জায়গাটাও কিন্তু এই CBT মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে বা এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফোকাসেস, যে জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস করে মনোযোগ দেয় অন আইডেন্টিফাইং নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার্স। আমরা জানি যে CBTর মূল লক্ষ্যই হলো সমস্যা আক্রান্ত ব্যক্তির নেতিবাচক চিন্তা ধরন এবং আচরণসমূহ, এই বিষয়টার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অ্যান্ড রিপ্লেসিং, প্রতিস্থাপন করা হয় দ্যাম উইথ দ্য মোর পজিটিভ অ্যান্ড অ্যাডাপটিভ ওয়ান্স, এবং এই নেতিবাচক চিন্তার ধরন এবং আচরণসমূহকে প্রতিস্থাপন করা হয় ইতিবাচক এবং আরও যথাযথভাবে কার্যকরীভাবে এই জায়গাগুলোতে ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে এই CBT মেথডের বা CBT থেরাপির মাধ্যমে। অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে ব্যক্তিকে এভাবে সহযোগিতা করা হয় যিনি ডিমেনশিয়া আক্রান্ত। তবে এক্ষেত্রে আমাদের এই কথাটি মনে রাখতে হবে, CBT মূলত আর্লি স্টেজে সবচেয়ে বেশি হেল্পফুল এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। এবার আমরা একটু আলোচনা করি ভ্যালিডেশন থেরাপি নিয়ে। অর্থাৎ ভ্যালিডেশন বলতে আমরা বুঝি যে বিষয়টা মূল্য দেওয়া বা গুরুত্ব দেওয়া, অর্থাৎ ব্যক্তির যে সমস্যা, ব্যক্তির যে অনুভূতিগুলো, ব্যক্তির যে অভিজ্ঞতাগুলো, সেগুলোকে গুরুত্বের সহিত বিবেচনা করে সেক্ষেত্রে আমরা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য যে চেষ্টা বা যে কৌশল অবলম্বন করি সেই জায়গাটি মূলত এখানে বলার চেষ্টা করা হয়েছে। এই ভ্যালিডেশন থেরাপির ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন ভ্যালিডেটিং দ্য ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ ইন্ডিভিজুয়ালস উইথ ডিমেনশিয়া। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যে অনুভূতি এবং অভিজ্ঞতাগুলোকে এই চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ইভেন ইফ দেয়ার মেমোরিজ আর নট অ্যাকুরেট, এমনকি তাদের যে স্মৃতিসমূহ, যে স্মৃতিচরণ বা স্মৃতি কথা, সেগুলো যদি অ্যাকুরেট নাও হয়, অর্থাৎ সঠিক যদি নাও হয়, সেক্ষেত্রেও এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ভ্যালিডেশন দেওয়া হয়ে থাকে এই ভ্যালিডেশন থেরাপির মাধ্যমে। অর্থাৎ ব্যক্তি যিনি ডিমেনশিয়ায় ভুগছেন তার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলোকে গুরুত্বের সহিত বিবেচনা করে ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে এই বিষয়টিও মনে রাখা হয়, ব্যক্তির যদি স্মৃতিচারণ বা স্মৃতিকথা যদি অ্যাকুরেট নাও হয়, যদি সঠিক এবং যথাযথ না হয়, তাহলেও এই বিষয়গুলোকে গুরুত্বের সহিত বিবেচনা করা হয়ে থাকে এই ভ্যালিডেশন থেরাপির ক্ষেত্রে। তাছাড়া এই ভ্যালিডেশন থেরাপির ক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো, ইট ক্যান বি পার্টিকুলারলি হেল্পফুল ইন রিডিউসিং ইরিটেবিলিটি অ্যান্ড এজিটেশন। আমরা
একটু আগেই আলোচনা করেছি যে এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই সমস্যাটি থাকার সম্ভাবনা আছে। আমরা জানি এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সাথে ইরিটেবিলিটি এবং এজিটেশন এই লক্ষণগুলো অত্যন্ত সঙ্গতিপূর্ণ বা সম্পর্কিত। অর্থাৎ এক্ষেত্রে এই ভ্যালিডেশন থেরাপির ক্ষেত্রে যে জায়গাটা হেল্পফুল এবং রিডিউস করা হয়, কমিয়ে আনে, তা হলো ইরিটেবিলিটি, ব্যক্তির যে অস্থিরতা এবং এজিটেশন, বিরক্তিভাব, এই জায়গাগুলো কিন্তু এই ভ্যালিডেশন থেরাপির ক্ষেত্রে কমিয়ে আনতে ব্যক্তিকে সহযোগিতা করে থাকে, অর্থাৎ ব্যক্তির জন্য হেল্পফুল। এবার আমরা আরও কিছু ইন্টারভেনশন নিয়ে কথা বলতে পারি ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য। আমরা প্রথমেই যা বলতে পারি তা হলো রেমিনিসেন্স থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস ইনভলভস ডিসকাসিং পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড মেমোরিজ। এই রেমিনিসেন্স থেরাপির ক্ষেত্রে যে জায়গাগুলো আলোচনা করা হয় তা হলো ব্যক্তির অতীত অভিজ্ঞতা এবং স্মৃতিসমূহ নিয়ে। Often with the use of photos, music or other personal objects to evoke positive emotions and stimulate cognitive function. অর্থাৎ আমরা জানি ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি যেহেতু অতীতের অনেক কিছু ভুলে যান কিংবা অতীতকে যথাযথভাবে উনি পুনরায় রিকল করতে পারেন না, বলতে পারেন না, সেই জন্য ব্যক্তির অতীত স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য এক্ষেত্রে কিছু বিষয়ের সহযোগিতা বা ব্যবহার করা হয় তাদের এই রেমিনিসেন্স থেরাপির ক্ষেত্রে। তাহলে ফটোস, মিউজিক, আদার পার্সোনাল অবজেক্টস, ব্যক্তির ব্যবহৃত বিভিন্ন বিষয়গুলো ব্যক্তির সামনে তুলে ধরা হয় যাতে ব্যক্তির ইতিবাচক আবেগের জায়গাটা প্রকাশিত ইভোক হয়, অ্যান্ড স্টিমুলেট কগনিটিভ ফাংশন, এবং চিন্তার জায়গাটা যাতে উদ্দীপিত হয়। তাছাড়া এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য মিউজিক থেরাপিও কার্যকরী। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো লিসেনিং টু মিউজিক ক্যান ইমপ্রুভ মুড। ব্যক্তির মেজাজের জায়গাটা বা মানসিকতার জায়গাটা উন্নত হয় মিউজিক শুনলে। রিডিউস এজিটেশন, অস্থিরতা মাত্রাটা বা বিরক্তির মাত্রাটা কমে আসে। অ্যান্ড এনহ্যান্স, এবং যেটা উন্নত করে বা এগিয়ে নিয়ে যায় ওভারঅল ওয়েলবিং ইন পিপল উইথ ডিমেনশিয়া। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি সার্বিক কল্যাণ বা মঙ্গলের জায়গাটাও উন্নত হয় এই মিউজিক থেরাপির মাধ্যমে। তাছাড়া এই আদার্স হেল্পফুল ইন্টারভেনশনসের ক্ষেত্রে সেন্সরি স্টিমুলেশন একটি কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে এঙ্গেজিং দ্য সেন্সেস, আমাদের যে ইন্দ্রিয় সমূহকে যে জায়গাগুলোতে এঙ্গেজ করা হয়, এক্ষেত্রে যা বলা হয়েছে সাইট, দৃশ্য বা পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ব্যক্তিকে অবগত করা, এই জায়গায় ব্যক্তিকে এঙ্গেজ করা। হিয়ারিং, শোনা, টাচ, স্পর্শ করা, টেস্ট, স্বাদ, স্মেল, গন্ধ, ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট মুড, যেগুলো ব্যক্তির ক্ষেত্রে ইতিবাচকভাবে ব্যক্তির মনোভাবের উপর, মুডের উপর প্রভাব ফেলে। কগনিটিভ ফাংশন, চিন্তা করার ক্ষমতাটা বা জ্ঞানগত যে দক্ষতার জায়গাটা। অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে কিন্তু সেন্সরি স্টিমুলেশন থেরাপি, অর্থাৎ ব্যক্তির যে সমস্ত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোকে বিভিন্নভাবে কাজে লাগানো, অর্থাৎ ব্যক্তির তার দৃষ্টিশক্তির মাধ্যমে সাইট, হিয়ারিং, আমরা শ্রবণ শক্তি, টাচ আমরা বলি, টেস্ট বলি, স্মেল বলি, এই কাজগুলো ব্যক্তিকে করানো হয় যাতে ব্যক্তির মনোভাবের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যক্তির জ্ঞানগত জায়গাটাও যেন বৃদ্ধি পায়, অর্থাৎ কগনিটিভ ফাংশনটা যাতে বৃদ্ধি পায় এবং ওভারঅল ওয়েলবিং, সামগ্রিক কল্যাণ বা মঙ্গলের জায়গাটাও যাতে
উন্নত হয়। সেই জন্য এই সেন্সরি স্টিমুলেশন থেরাপিও এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি কার্যকরী সহায়ক একটি চিকিৎসা পদ্ধতি বা কৌশল আমরা বলতে পারি। তাছাড়া সাপোর্টিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য আমাদের একটি সাপোর্টিভ এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ক্রিয়েটিং এ সেফ, কমফোর্টেবল অ্যান্ড স্টিমুলেটিং এনভায়রনমেন্ট with modification like good lighting, grab bars and removal of trip hazards can greatly improve the quality of life for individuals with dementia. অর্থাৎ পরিবেশগত যে জায়গাটা আমাদের পরিবর্তন আনতে হবে, মডিফিকেশন করতে হবে এবং পরিবেশটা যেন আমাদের এমনভাবে আমরা প্রস্তুত করব যেখানে ব্যক্তি যেন নিরাপদ, আরামপ্রদ এবং স্টিমুলেটিং, ব্যক্তিকে প্রভাবিত করে। ব্যক্তি যাতে এই পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন, ব্যক্তি যাতে উদ্যোগী ভূমিকা রাখেন এবং ব্যক্তি যাতে প্রভাবিত হয়, এরকম একটি পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমাদের কিছু মডিফিকেশন করতে হবে, লাইক গুড লাইটিং, গ্র্যাব বার্স, অর্থাৎ কোনো কিছু ধরে বা শক্তভাবে আঁকড়ে ধরে যাতে চলতে পারে, অ্যান্ড রিমুভাল অফ ট্রিপ হ্যাজার্ডস, ব্যক্তির যদি তার কোথাও যেতে হয়, ট্রিপের ক্ষেত্রে যে সমস্ত হ্যাজার্ড আছে, বিড়ম্বনা বলি বা সমস্যা আছে, সেগুলো কিন্তু আমাদের দূর করতে হবে। ক্যান গ্রেটলি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ইন্ডিভিজুয়ালস উইথ ডিমেনশিয়া। আমরা যদি এরকম একটা পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির জীবন মানের জায়গাটা কিন্তু অনেক উন্নত হয়, অর্থাৎ ব্যাপকভাবে এই জায়গাটা ব্যক্তির জন্য সহায়ক এবং ইতিবাচক ভূমিকা রাখে। তাই আমরা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য অবশ্যই একটি সাপোর্টিভ এনভায়রনমেন্ট আমরা নিশ্চিত করব। তাছাড়া আমাদের এই কথাটা মনে রাখতে হবে, এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু এমপ্যাথেটিক আমাদের অ্যাটিটিউড লাগবে। আমাদের মধ্যে তাদের প্রতি যেন আমরা ভীষণভাবে এমপ্যাথিটা আমরা জায়গাটা যেন আমরা রক্ষা করি। অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য আমাদের এমপ্যাথির জায়গাটা নিশ্চিত করতে হবে। আমাদের তারা যেভাবে সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে, সমস্যাগুলোর মধ্যে তারা যেভাবে আছে, আমরা সেরকম করে একটু ভেবে ব্যক্তির এই সমস্যার ক্ষেত্রে যাতে উনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, কিংবা এই পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে ব্যক্তি যাতে মোটামুটিভাবে একটি সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন, সেই জায়গাটায় আমরা সহযোগিতা করব। শুধু পরিবেশগত পরিবর্তন না, আমাদের মানসিকতার পরিবর্তনের জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য আমাদের অবশ্যই একটা দরদি মনের দরকার। আমরা অত্যন্ত দরদি, যত্ন সহকারে এবং আমরা তাদের পাশে থাকব এবং এরকম একটি মানসিক অর্থাৎ সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টও আমরা কিন্তু নিশ্চিত করব। তাহলে ব্যক্তির জন্য পরিপূর্ণ একটি সাপোর্টিভ এনভায়রনমেন্ট আমরা স্থাপন করতে সক্ষম হব। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু মনে রাখা উচিত, অর্থাৎ বিবেচনা করতে হবে। ইম্পর্টেন্ট কনসিডারেশনস, এক্ষেত্রে যা বলা হয়েছে, দ্য ইফেক্টিভনেস অফ সাইকোলজিক্যাল ট্রিটমেন্টস ক্যান ভেরি ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল স্টেজ অফ ডিমেনশিয়া, পার্সোনালিটি অ্যান্ড আদার ফ্যাক্টরস। এই চিকিৎসাগুলো কতটা কার্যকরী হবে, কতটা ব্যক্তির জন্য প্রযোজ্য হবে, তা অনেকটাই কিন্তু নির্ভর করে ব্যক্তির উনি কোন পর্যায়ে আছেন ডিমেনশিয়ার এবং ওনার ব্যক্তিত্বের ধরন এবং আরও অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরসগুলো আছে, সব কিছু বিবেচনা করে এই চিকিৎসার কার্যকারিতা নির্ভর করে, কিংবা এই সমস্ত বিষয়গুলোর উপর ব্যক্তির চিকিৎসা কার্যকারিতা নির্ভর করে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে বা বিবেচনা রাখতে হবে, তা হলো ইটস ক্রুশিয়াল টু ওয়ার্ক উইথ এ কোয়ালিফাইড প্রফেশনাল such as a psychologist or other or therapist specializing in dementia care
to determine the most appropriate interventions for each individuals. অর্থাৎ এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করার জন্য আমরা যেন একটু যারা এই জায়গাটা কোয়ালিফাইড আমরা সেই জায়গাটায় যেন একটু মনে রাখি। অর্থাৎ যারা যে সমস্ত সাইকোলজিস্ট, থেরাপিস্ট যারা এই ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করার জন্য তারা এই জায়গাটায় তাদের স্পেশালাইজড নলেজ আছে এবং তারা স্পেশালাইজড তাদের মধ্যে সেই স্পেশালাইজেশনটা আছে, সেই জায়গাটায় যেন আমরা একটু গুরুত্বের সহিত বিবেচনা করি এবং এই জায়গাটা যেন চিকিৎসা করানোর ক্ষেত্রে যেন আমরা মনে রাখি যিনি চিকিৎসা সেবা প্রদান করবেন তার এই জায়গাটায় দক্ষতা আছে কিনা, কিংবা এই জায়গাটায় উনি যথাযথভাবে কাজ করার সক্ষমতা, দক্ষতা অর্জন করছেন কিনা, পেশাগতভাবে, প্রাতিষ্ঠানিক, শিক্ষাগত এবং প্রশিক্ষণগত জ্ঞানগুলো আমরা বিবেচনায় রাখব যখন আমরা এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের কারো কাছ থেকে যখন আমরা প্রফেশনাল হেল্প যাব। তাছাড়া এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, a combination of different therapies and interventions may be needed to address the various challenges associated with dementia. এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার জন্য একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি দরকার হয়। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের, অর্থাৎ যারা ডিমেনশিয়া আক্রান্ত, তাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের এক্ষেত্রে মোকাবেলা করে এই ব্যক্তিকে সহযোগিতার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। সেই জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা দরকার হয় এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য। তাই আমরা অবশ্যই এই জায়গাটায় মনে রাখব এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির যথাযথ সেবা নিশ্চিত করার জন্য যে সমস্ত চিকিৎসাগুলো দরকার সেই চিকিৎসাগুলো যেন আমরা নিশ্চিত করি। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এই সমস্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা পদ্ধতি দরকার হয়, এই কথাটি যেন আমরা মনে রাখি। এটুকুই আজকে আমি আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে যদি আপনারা কিছু ধারণা পেয়ে থাকেন, এটুকুই আমার ইচ্ছে এবং চাওয়া। আমরা চাই এই ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং সামাজিক, রাষ্ট্রীয় যত ধরনের সহযোগিতার উৎস আমাদের আছে সমস্ত ক্ষেত্রগুলোকে বিবেচনা করে আমরা এই সমস্ত ব্যক্তিদের একটি নিরাপদ, একটি মানসম্মত পরিবেশ, জীবন এবং চিকিৎসা এবং তাদের সামগ্রিক মঙ্গলের জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, মনের যত্ন নেবেন। মনের যত্ন নিলে আমরা অনেক জটিল মানসিক সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে পারি। তাই মানসিক সমস্যায় যদি কারো মধ্যে আমরা লক্ষ্য করি, আমরা প্রাথমিক পর্যায়ে যেন আমরা যদি প্রয়োজন মনে করি যে সহযোগিতা আমাদের দরকার, তাহলে আমরা মানসিক সমস্যাকে নিজের মধ্যে লুকিয়ে না রেখে, অবজ্ঞা না করে আমরা মানসিক স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চাব। এটি আমাদের অধিকার। কারণ আমরা মানসিকভাবে যদি সুস্থ না থাকি তাহলে শুধু আমাদের মনই ক্ষতিগ্রস্ত হয় না, আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থার উপর প্রভাব ফেলে। তাই আমরা মানসিক স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দেব শারীরিক স্বাস্থ্যের মতোই। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ।